ভুল ছাড়া আর কোনো কিছু ডেকে আনবে না। সো আপা আপা প্রথমত আমি নিজে কিন্তু খুবই আপসেট এবং মর্মাহত অবস্থায় আছি, কারণ আমার দীর্ঘদিনের সহযোদ্ধা ডক্টর তাসনিম জারা এবং ডক্টর তাজনুভা জাবিন উভয়ই আমার খুবই ক্লোজ। তাসনিম জারা আপু আমার 1 বছরের ছোট, তাজনুভা জাবিন আপু আমার বড়। আপনাদের সুন্দর একটা ছবি দেখলাম ফেসবুকে ঘুরছে, 6 জনের আপনাদের, আপনি বোধহয় সেলফিটা নিচ্ছিলেন। হ্যাঁ, খুবই মানে হাস্যোজ্জ্বল সবাই। আমরা এখন আমি এখনো ইজি, আমি হাস্যোজ্জ্বল, বাট আমি আসলে ওনারা তো আমার দীর্ঘদিনের সহযোদ্ধা, আর তাজনুভা আপু আসলে আমাকে একদম বড় বোনের মতো এক ধরনের আগলে রাখার বিষয়ে বকাবকি করতো, কিন্তু আগলে রাখার বিষয় ছিল। আমি কিন্তু সিরিয়াসলি মানে এক ধরনের মর্মাহত অবস্থায় আছি। ওকে, আপনার কথা কিন্তু মনে হয়েছে এই পর্যন্ত যে আপনি যে সিদ্ধান্তটা হয়েছে সেটার সাথে আপনি একমত না। আমি একমত না, আমি এটা প্রকাশ করেছি। ওকে, ওরা কয়েকজন রিজাইন করেছে, আপনি করেন নাই, মানে আপনার পজিশনটা কি এই মুহূর্তে এই ইস্যুতে? এটা একটু বড় করে বলতে হবে, সময় যদি দেন। না বলেন। ওকে, এখানে আসলে পার্টির কেন আমি এইটার বিরোধিতা করছি, প্রথমত শুরু থেকেই আমাদের পজিশনগুলোকে মানে আপত্তি না, একটু ওর কথাটা শুনি এই ইস্যুতে না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন, বলেন। সো প্রথম থেকে এটা দেখানো হচ্ছিল এমনভাবে যে এটা আসলে আমরা বিরোধিতা করছি নারী ইস্যু অথবা 71 ইস্যুকে কেন্দ্র করে, যেটা আসলে জামাতকে কেন্দ্র করে আমাদেরকে সবসময় এই আলাপচারিতার মধ্যে থাকতে হয়। কিন্তু এই আলাপ পর্যন্ত আমাদের যেতে হয় নাই, তার আগেই আমাদের অনেক অনেক কারণ ছিল এটার বিরোধিতা করার, এখনও আছে। যেমন ধরুন, আমরা বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন কিন্তু আমাদের মূল মটো। তাছাড়াও পার্টির নানান সময় নানান বক্তব্য যদি আমরা লজিক্যাল কনসিস্টেন্সি মেনটেন না করি, সেক্ষেত্রে কিন্তু পার্টির যে গ্রহণযোগ্যতা, পাবলিকের কাছে গ্রহণযোগ্যতা, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সো আমাদের পার্টির পক্ষ থেকে নানান সময় আমাদের কনভেনার এবং আমাদের যে আনুষ্ঠানিক প্রেস রিলিজ, এসবের মধ্য দিয়ে কিন্তু ধরেন মাজারে হামলা হচ্ছে, সে সময় আমাদের অবস্থান কি, মেয়েদেরকে খেলতে দেওয়া হচ্ছে না সেটার ব্যাপারে আমাদের অবস্থান কি, হামলা করা হচ্ছে এসব বিষয়ে অবস্থান কি, জুলাই যোদ্ধাদের আক্রমণ করা হচ্ছে অবস্থান কি। তার মানে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ, নারীদের প্রশ্ন, নারীদের সামাজিক এবং রাজনৈতিক অধিকার এবং সেই সাথে ধরেন বিচার সংস্কার, এই বিষয়গুলো নিয়ে কন্টিনিউয়াসলি কিন্তু আমরা বলে যাচ্ছি। সো এই বলার মধ্য দিয়ে কিন্তু আমাদের একটা চরিত্র দাঁড়িয়েছে। এই চরিত্রটা হচ্ছে যে একটা সকল ধরনের মতকে একসাথে ধারণ করতে পারার মতো একটা চরিত্র। আমি অ্যাটলিস্ট মনে করি যে আমি এতদিন পর্যন্ত, মানে আজকের এই জামাতের আমিরের মুখ থেকে ঘোষণাটা শোনার আগ পর্যন্ত, এটা ছিল 5:15টার আগ পর্যন্ত আমি বিশ্বাস করি যে পার্টির যা কিছু ঘটেছে সব কিছু লজিক্যালি ঘটেছে, এবং আমি পার্টির পজিশন সব কিছু আমি আপহোল্ড করি, এবং এতদিন পর্যন্ত যা কিছু বলা হয়েছে পার্টির পক্ষ থেকে সব কিছু কিন্তু আমি এখনও আপহোল্ড করি। বাট ওই 5:15 পর থেকে পার্টি আজ পর্যন্ত যা যা বলেছে এটার কোনো সামঞ্জস্য নেই, এবং এটা আমি মনে করি লজিক্যাল কনসিস্টেন্সি আর মেনটেন করছে না। সেক্ষেত্রে এখন খুব স্বাভাবিক অর্থেই কিন্তু তাহলে আপনি কেন পার্টি করবেন, এই প্রশ্নটা সরাসরি আসে। আমি তাসনিম জারা আপুর যে আপনাদের মতোই, আমি আসলে জানি না আসলে ওনার আইডিয়াটা কি ছিল, আমি ধারণা করতে পারি। তাজনুভা জাবিন আপু খোলাখুলি সবই বলেছেন। এখন আমার জায়গা থেকে আমি মনে করি যে এই পার্টিটার মধ্যে এত ধরনের মানুষ এসেছে, অনেকে কিন্তু অনেককে দেখে আসলে তার মধ্যে থেকে ওই রাজনৈতিক অ্যাসপাইরেশন চাচ্ছে। অনেক ধরনের মানুষ কিন্তু আমাদের সোসাইটিতে আছে, এখানে অনেক ধরনের উদারপন্থী এবং মধ্যমপন্থী এবং সোশ্যাল ডেমোক্র্যাট কিন্তু আছে আমাদের বাংলাদেশে। আমি জানি যে আমাকে দ্বারা হয়তো কেউ, মানে আমাকে কেউ ঘৃণা করেন না, হয়তো আমাকে কেউ ঘৃণা করে পার্টি ছেড়ে যাচ্ছেন, এরকম কোনো পরিস্থিতি কখনো হয়েছে বলে আমি জানি না। বাট আমাকে পছন্দ করেন বলে পার্টি করতে আসছেন, এরকম ইনসিডেন্টের মুখোমুখি আমি হয়েছি, এটা গুটি কয়েক হলেও আমার কাছে এটা গুরুত্বপূর্ণ। আমি এটাকে একটা রিপ্রেজেন্টেশন আকারে দেখছি যে পুরো সোসাইটির মধ্যে এই ধরনের মানুষ আসলে এই ধরনের লিডারশিপ দেখতে চাচ্ছে, এবং লজিক্যাল কনসিস্টেন্সি মেনটেন করেই আসলে পার্টি পজিশন হোল্ড করা এই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা কিন্তু খুব আনকমন। কারণ বাংলাদেশের রাজনীতিতে জোট, নির্বাচনী জোট, এগুলোকে খুব হালকাভাবে দেখা হয়। যার সাথে গেলাম, কার সাথে আমি নির্বাচন করলাম, এগুলোকে কোনো বড় ইস্যু হিসেবে দেখা হয় না। যেমনটা আমরা পূর্বেও কিন্তু বিএনপির সাথে জামাতের একটা জোট দেখেছি। এখন আপনার পজিশন নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, আমি আসতেছি, আমি একটু পরিক্রমাটা বলতে হবে, না হলে আসলে এটা খুব কন্ট্রোভার্সিয়াল। তো সো আমি যদি এক্সপ্লেইন না করি কন্ট্রোভার্সি থেকে যাবে। সো এখন এসে যে এই যে নতুন যে সংস্কৃতির কথা বলতেছি, নতুন বন্দোবস্ত আসলে কি, আমিও যদি আমার পার্টি যদি লজিক্যাল কনসিস্টেন্সি মেনটেন না করি সিদ্ধান্ত নেয়, আমি যদি ওটাকে সাপোর্টই করতে থাকি, তাহলে তো এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হলো না। এবং আমি এটাও মনে করি যে উদারনৈতিক যে মানুষগুলো তাদেরকে পার্টিতে ধারণ করতে পারতে হবে। এই কারণে আমি মনে করি যে পার্টির ভিতরে একটা ইন্টার ডেমোক্রেসি ফাইট প্রয়োজন আছে। এটা বাংলাদেশে আসলে প্রচলন নাই। পার্টির ভিতরে এগুলো অন্য ফরম্যাটে হয়, পাওয়ার স্ট্রাগলের মধ্য দিয়ে হয়, কিন্তু পার্টির যে নীতি আদর্শ সেটাকে ভিত্তি করে এটা হয় না বাংলাদেশে, ইউজুয়ালি হয় না, মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিতে হয় না। কিন্তু আমাদের পার্টিতে আমি মনে করি যে এটা, আমি আসলে এটার উদ্যোগ
হিসাবে নিচ্ছি। কতটুকু কাজে লাগবে এটা অনলি গড নোস, বাট আমি মনে করি যে আমি একটা এখানে মতাদর্শিক যে জায়গাগুলো এতদিন ধরে পার্টি বলেছে সেটাকে আমি ধারণ করে পার্টি যে ভুল পথে আগাচ্ছে সেটা থেকে আমাকে রক্ষা করতে হবে পার্টিকে। আচ্ছা, আপনি fight এরকম করবেন? একটা আমি ইন্টার পার্টি যে ফাইটটা এইটা আমি করতে চাই। সেই জায়গা থেকে আমি মনে করি যে এই মুহূর্তেই পার্টিটা ছেড়ে দাও, এটা তো আমাদের মাইনরিটি হয়ে গেছেন না এখন, কারণ ওরা যে পার্টি থেকে যে হিসাবটা পেয়েছে আনঅফিসিয়ালি যে 100 কতজনের আপনাদের সেন্ট্রাল কমিটি? আমাদের সেন্ট্রাল কমিটি 200 জনের মতো। 200 জন, তার মধ্যে 150 জন, 30 জন হচ্ছে রিটেল বলেছে যে এটা ঠিক হচ্ছে না, বাকিরা হচ্ছে এটার পক্ষে, তাহলে আপনারা তো মাইনরিটি। না, আমার কাছে এরকম না। আর আমার কাছে মনে হয় যে এই যে পত্রিকাগুলো যে নিউজগুলো করে এটা কোনো ভিত্তি নেই। আপনি যে রিপোর্ট থেকে বলছেন ওই রিপোর্টারের কাছ থেকে যদি আপনি তথ্যটা জানতে চান আমার কাছে মনে হয় আপনি ক্লিয়ার হয়ে যাবেন, একদম পরিষ্কার হয়ে যাবেন। স্মারকলিপিতে আমরা দেখেছি 30 জনের নাম আছে ওখানে যারা। হ্যাঁ, ওইটা দেখেছেন, কিন্তু আপনি কি 184 জনেরটা দেখেছেন? তা দেখি নাই, তাহলে? কিন্তু আপনাদের দল থেকেই এই তথ্য দেওয়া হয়েছে যে অলরেডি 100 জনের বেশি এটার পক্ষে থাকার জন্য নাহিদকে চিঠি দিয়েছে। হ্যাঁ, এটা তো আসলে বলা হয়েছে ওই পত্রিকায়, আচ্ছা, কিন্তু আসলে ওনার সত্য আসলে কমেন্টটা আসলে কি আপনারা এখনো আমি এই সংখ্যাটা জানি না। ওই যে স্মারকলিপিতে কিন্তু মানে 30 জনের যেটা সেখানে কিন্তু আমার স্বাক্ষর নেই। নাই আমার স্বাক্ষর নেই, কিন্তু আমার তো পজিশন ওপেন। আমি এটা মানে জামাতের সাথে যাওয়াটার ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত মনে করি, কিন্তু তারপরে তো এটা 30 জন আছে, আমি ছাড়াও আছে, এরকম আরো অনেকে আপনি আছে। কি এটা বলেছিলেন যে ফেসবুকে যে এই যে সিদ্ধান্তটা হতে যাচ্ছে এটার জন্য এনসিপি কে অনেক চড়া মূল্য দিতে হবে? অবশ্যই চরম মূল্য দিতে হবে। এবং আমি মনে করি যে আমি পার্টির ভিতরে এই পার্টিটা আমাদের গড়ে তোলা, এবং এই পার্টিটার ভিতরে আসলে ওই জায়গাটা দরকার। এবং এটা এমন হতে পারে যে আমরা ফেল করতে পারি, কিন্তু ট্রাই না করাটা, চেষ্টা না করাটা আমি মনে করি এটা একটা হতকারিতা হবে। এবং আরো যারা আসলে এমন আছেন যে যারা দেখতে চাচ্ছেন যে পার্টিটা আসলে কত দূর পর্যন্ত এটা টেনে নিয়ে যেতে পারে, কত দূর পর্যন্ত তারা জুলাইকে ধারণ করতে পারে, ওই জায়গা থেকে কিন্তু আমাদের কমিটমেন্ট রক্ষার। এবং আমি মনে করি যে আমি কমিটমেন্ট করেছিলাম পিপলের কাছে যে আমি অ্যাটলিস্ট পলিটিশিয়ান হিসেবে কোনো ধরনের ব্যাকডোর নিব না, আমি সেই কমিটমেন্টটা আমি রাখছি। এবং পার্টির যে প্রাক্তন পজিশন, এতদিন ধরে রাজনৈতিক পজিশনগুলো আমি কিন্তু আপহোল্ড করছি। আমি এখনো মনে করি পার্টি স্বতন্ত্র ইলেকশন করা উচিত। তারপরে আমি একটু বিএনপির প্রসঙ্গে আছি, কারণ বিএনপির সাথে জামাত এখন এক সময়কার রাজনৈতিক মিত্র, এখন চরম বৈরী ভাবাপন্ন প্রধান প্রতিপক্ষ এই ইলেকশনে, তাই তো? এটা তো সত্য। তো জামাত তো আরেকটু স্ট্রং হয়ে গেল এনসিপিকে পেয়ের পাশে, যে এনসিপিকে বিএনপি নিজেও চেয়েছিল কিন্তু রাখতে পারে নাই বা নিতে পারে নাই। আপনারা কি আরেকটু বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান তৈরি হলো কিনা? এরকম ইলেকট্রাল স্ট্র্যাটেজি যে যেটাতে নিবেই, সেটা সে স্বাধীনতা সকলেরই আছে, ঠিক আছে? এনসিপি যেমন জামাতের জোটবদ্ধ হয়েছে, এটা করা তো স্বাধীনতা হয়েছে। জিনিসটা কি আপনার ইলেকট্রাল স্ট্র্যাটেজি আপনাদের ভোটে জিততে হবে, কিন্তু আদর্শিক কোনো জোরদার হয় না। হ্যাঁ, সো এই মানে এখানে এই ধরনের আপনার যখন ভোটের রাজনীতি কন্টিনিউ ইভলভ করতে থাকে, ভোট প্যাটার্নও চেঞ্জ হবে, হ্যাঁ, ভোটার প্যাটার্ন চেঞ্জ হবে। আমার বিবেচনা, আমার মনে হয় যে এই যে সমঝোতাটা হইল এনসিপির সাথে জামাত অনেক বেশি আরেকটু বেনিফিট প্র্যাকটিক্যালি তারা আরেকটু লাভবান হয়ে গেল হলো আর কি। এনসিপির কি হবে সে তো নিজেই বলেছে যে এটার জন্য এনসিপিকে চড়া মূল্য দিতে হবে, বাট জামাত কিন্তু বেনিফিট পেল মনে হয় না। আমার সেটা মনে হয় না। আমার সেটা মনে হয় না, কারণ আপনারা দেখেন বিএনপির যে তৃণমূলের যে বিস্তার, এটা মানে বিশাল, ঠিক আছে? এবং আমাদের সাথে যেটা আমাদের ইলেকট্রাল স্ট্র্যাটেজিটা নিয়ে কিন্তু ট্রান্সপারেন্ট থেকেছি। আমরা বলেছি আমাদের সাথে যারা শরিক ছিলেন, যুগপৎ আন্দোলন ছিলেন, সকলকে নিয়ে কিন্তু আমরা কাজ করি, সেটা আমরা করছি। আমাদের কিন্তু ইলেকট্রাল স্ট্র্যাটেজি এবং অ্যালায়েন্সে ভেরি ক্লিয়ার, স্বচ্ছতাভাবে ক্ষেত্রে করছি, এখানে কোনো অস্বচ্ছতা নাই। আমরা ওপেনলি করছি, ট্রান্সপারেন্টলি করছি, সবাই জানছে আমরা কীভাবে কাজটা করছি। আই থিঙ্ক যেটা আপনি বলেছেন বিএনপি, হ্যাঁ, সেটা নিয়ে আমাদের কোনো ওয়ারি নাই। আমাদের ওয়ারিটা হলো আমাদের নিজেদের কাজটা করছি কিনা ঠিক মতো, যে রুট লেভেলে আমাদের দলের প্রোগ্রামগুলোকে পৌঁছে দেওয়া, যে 31 দফা নিয়ে কাজ করা, ঘরে ঘরে দৌড় করে পৌঁছে, সেটা নিয়েই আমরা কাজ করছি। এখন আমরা বিভাগীয় কর্মশালাগুলো করছি, জেলাভিত্তিক কর্মশালা করছি, এখন ইউনিট লেভেলে আমরা কাজ করছি। তারপর আমরা বিভিন্ন আমাদের পলিসি নিয়ে কাজ করছি। আমাদের এখন মূল ইনভেস্টমেন্ট কিন্তু পলিসি নিয়ে। আমি নিজে পলিসি নিয়ে কাজ করি, আমি দলের ট্রেডিং ইনভেস্টমেন্ট পলিসি নিয়ে কাজ করি, ফরেন পলিসি নিয়ে কাজ করি। সো আমাদের একটা হিউজ টাইম অ্যান্ড ইনভেস্টমেন্ট হচ্ছে এখন পলিসি নিয়ে, যেটা আমরা আলাপ করছি, এবং এটা নিয়ে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা কথা বলছিও। কিন্তু আমরা কদিন আগে কিন্তু আমাদের অর্থনীতি $1 ট্রিলিয়ন ইকোনমির একটা লক্ষ্যমাত্রা দিয়েছি। আমরা ডিরেগুলেশনের কথা বলছি, ফরেন পলিসি আমাদের কথা ক্লিয়ার করছি। আপনি তুলনামূলক ইয়াং, সেই জন্য বোধহয় আপনি যা আলাপ বলছেন এগুলো সব একাডেমিক ডিসকাশন, পলিসি। আমার দেশের পলিটিক্সের বৈশিষ্ট্য হলো কে কাকে ল্যাং মারতে পারলো, কে কাকে জোট বড় করতে পারলো। আপনাদের এই কালচারটা চেঞ্জ করতে হবে। এই চেঞ্জটা তো এনসিপির কাছ থেকে, এই কালচারটা চেঞ্জ করাটা এনসিপির মুখ থেকে শুনেছিলাম, নয়া রাজনৈতিক বন্দোবস্ত হবে, বাট তারা
তারা একবার বললো আমরা এককভাবে নির্বাচন করবো, এরপর 3 দলীয় জোট করলো, এবার বিএনপির কাছে একবার গেল, তারপর ফাইনালি আবার জামাতের কাছে গেল। যে জামাত সম্পর্কে এনসিপির নেতৃবৃন্দ যে ভাষায় সমালোচনা করেছে সেটা কোনোদিন জামাতের সঙ্গে এনসিপি যাওয়ার কথা না। মিল হতে পারে এটা ভাবা যায় নাই, তারপরও সেটা হয়েছে। এনিওয়ে আপনার ইন্টারেস্টের প্রতি আমার সম্মান আছে এবং আমি মনে করি যে এরকম এটাই আদর্শ। না, বাট চেঞ্জটা তো ওভারনাইট হবে না, এটা শুরু করতে হবে। আপনি এক লাইন সেদিকেই বলে এগোতে হবে। I have a little question. কোশ্চেন করে আমরা ব্রেকে যাবো, আপনি বলেন। Just one question যে লোকজন বলে the more BNP's like various datas and surveys বিএনপির বিভিন্ন অপকর্মের জন্য with all due আমরা respect, ব্যবস্থা নিচ্ছি আমি regularly, বলছি, দলের পক্ষ থেকে let me ব্যবস্থা finish নেওয়া the হচ্ছে question. regularly। আপনি পরে Let me জবাব finish দিন। the question. প্রশ্ন করে আমরা অপকর্ম বলতে আমি তো খোলামেলা মানুষ ভাই, আর আপনি আমার ভাই মানুষ। I think I can tell you that thing. চাঁদাবাজি blah 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 blah. We all know it's a small country. বিএনপির যত ডিফেমেশন হচ্ছে, জামাতের তত ভোট ব্যাংক বাড়ছে, মানে ভোটের সংখ্যাটা বাড়ছে। আমি ইন্টেলেকচুয়াল লেভেলেও কথা বলে দেখেছি, যেই লোক জামাতকে নিয়ে জামাত, সেই লোক বলে ওয়াই নট জামাত। আর গ্রামেগঞ্জে সামান্থারা আপনারা ভালো বলতে পারবেন, আপনারাও বলতে পারবেন, আমি আনোয়ারা বা ওই বিভিন্ন জায়গায় যাই তো আমার কাজের কারণে, পিপল আর সে দে আর বেটার। না, এটা আমি আবার জিজ্ঞেস করি কেন বেটার, বলে এরা তো দুর্নীতি করে নাই, এই করে নাই। ঠিক আছে, না আমি বলি এরকম কেউ কেউ বলে, কিন্তু জামাতের যে পজিশনে ছিল সেটা এত তাড়াতাড়ি ওভারকাম করা পসিবল? আমি ওদেরকে একটা কথা বললি যে ক্যান ইউ ট্রাস্ট জামাত, সেটাই তো। মানে আমরা বাংলাদেশের মানুষ তো অধীর আগ্রহে অপেক্ষা করছে দিনটার জন্য, এবং আপনি 25 তারিখ দেখেছেন, এটা কিন্তু একটা উৎসবের দিন ছিল বেশিরভাগ। খালি বাংলাদেশ জাতীয় হ্যাঁ, অনেকে বলছেন উনি আরো আগে আসলে ভালো হইতো, আমি জানি না, এটা অবশ্য তাদের আপনাদের উনি এসেছেন যৌক্তিক সময়ের মধ্যে উনি এসেছেন, এবং এখানে তো অনেক কিছু বিচার বিবেচনার ব্যাপার আছে, বাট উনি যেই সময়টা এসেছেন আমি মনে করি যৌক্তিক সময় এবং রাইট টাইমে এসেছেন। এবং অফকোর্স মানে বিএনপির একটা মোমেন্টাম দিয়েছে। আর ভাই যেটা একটা প্রশ্ন করলেন বিরতির আগে, ওনার প্রশ্নের ওনার প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটা লুকিয়ে আছে। উনি কিন্তু বলেছেন হোয়াট ইজ ডিফেমেশন। সো বিএনপি কিন্তু খুব সিরিয়াসলি একটা গ্রুপ ডিফেম করার চেষ্টা করছে। আপনারা আমরা সবাই জানি কারা ডিফেম করার চেষ্টা করছে। ভুলভ্রান্তি যে আমাদের হচ্ছে না সেটা না, হতেই পারে, একটা বিশাল বড় ধরে ভুলভ্রান্তি হবে, কিন্তু এটাকে অনেক অ্যাম্পলিফাইডভাবে সোশ্যাল মিডিয়াতে প্রজেক্ট করা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে একটা ওয়েভ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এই ক্ষেত্রে যেটা আমি বলবো, বিএনপি কিন্তু ব্যবস্থা নিচ্ছে। আমরা কিন্তু 7 কি 8 হাজার নেতাকর্মীকে আমরা কিন্তু বৈষয় করেছি। হ্যাঁ, এখনো কিন্তু করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আবার তো নমিনেশনও দিচ্ছে, আবার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হচ্ছে, এটাও সত্যি। সেটাও আছে, অনেক ক্ষেত্রে আছে, বাট কিন্তু অ্যাকশন তো নেওয়া হচ্ছে। কিন্তু বিষয়টা হলো কি, আপনার এন্ড অফ দ্য ডে আমরা তো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেই। আমরা নেতাকর্মীর বিরুদ্ধে এই ব্যবস্থাগুলো পর্যন্ত নিতে পারি, এদূর পর্যন্তই। এখানে আইন শৃঙ্খলা বাহিনী একটা বড় রোল আছে। বিএনপি এটা বলেছে আমরা ব্যবস্থা নিচ্ছি তাদের বিরুদ্ধে, আইন শৃঙ্খলা ব্যবস্থা। এবং আমরা বলেছি যে আইন শৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করতে তাদেরকে, যারা অন্যায় করছেন, অসামাজিক কার্য দলের সে যেই হোক তারা অ্যারেস্ট করতে পারে। আইন শৃঙ্খলার পরিস্থিতি যখন আসছে তখন একটু আইন শৃঙ্খলা নিয়ে কথা বলতে চাই। জনাব ফেরদৌস, ইলেকশনের শিডিউল ঘোষণা করেছে, ইলেকশনের পথে আমরা আছি। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে একটা কনসার্ন আছে সবার মধ্যে। এখন সেনাবাহিনী তো মাঠে আছে, সেনাবাহিনীকে তো সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার এখনও স্টিল দে হ্যাজ তো, কিন্তু মানে যেরকম দেখতে চাই কি মানুষ, মানে এই ধরনের সিচুয়েশনে ধরেন আর্মিকে মানুষ তো এখন কিছুটা ভয় পায়, এটা তো সত্য কথা। এটা আই অবজেক্ট টু দিস ওয়ার্ড, ভয় মানে ভয় পাবে, সমীহ করে আর কি। দ্যাট ইজ ঠিক আছে, এবার দ্যাট ইজ অ্যাকসেপ্টেড। কিন্তু কোনো অ্যাকশন না, এটা আবার রং। অ্যাকশন মানে আর্মি ইজ ফর দ্য পিপল, নট ফর বিএনপি, নট ফর এনসিপি, নট ফর জামাত। না না, এটা কারো প্রতি লয়ালিটি থাকা উচিত না। আপনি দেশের প্রতি আর্মির একটু খোলাখুলি বলি, মানুষ কিন্তু অনেক কখনো একটু হতাশ যে আর্মির কাছ থেকে যে রোল তারা দেখতে চায়, যে রোল তারা দেখতে চায় তারা সেটা পাচ্ছে না। আপনিও হতাশ? আমিও হতাশ, বাট আমার উত্তর আছে। আমাকে একটু সময় দিতে হবে, আমি বাকিটা এনসিপির আজকে মেইন ইস্যু। দেখেন, আই উইল টক অ্যাজ এ বাংলাদেশি ফার্স্ট, দেন অ্যাজ এ প্রাউড সোলজার। আপনি যদি সেকেন্ডটা আমাকে অপোজ করেন, আর নো ওয়ারিজ। ওকে, ইউ সি, আর্মির একটু জিনিসটা বলি। দেখেন, বিএনপির সময় আমি খোলামেলা কথা বলতে পছন্দ করি। এই গুম খুনটা শুরু হয়েছে কোত্থেকে? র্যাব গঠন করার সময়। তখন আমরা অপোজ করেছিলাম, বিকজ আই ট্রেন মাই সোলজার একটা নিরস্ত্র মানুষকে গুলি করতেন না। র্যাব গঠন করার পরে আর্মিকে পাঠালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। স্বরাষ্ট্রমন্ত্রী বা বলে ওকে ক্রস ফায়ার করো। আমি সাক্ষী, নাম বলবো না ওই সময়। এবং বিএনপির সবচেয়ে ক্ষতি হয়েছে র্যাব গঠন করে কিভাবে, বিএনপির কর্মীরাই মারা গেছে র্যাবের ক্রস ফায়ারে।
এরপরে কি হলো দেখেন, আওয়ামী লীগের সময় র্যাবকে একটা ডিজিএফআইকে, ওয়েলকাম টু ডিজিএফআই, একটা দানব সংস্থা করে ফেললেন এবং আইসিসিতে আজকে আমরা লেফট রাইট করাচ্ছি। এটা রাষ্ট্রের একটা কলঙ্ক, আপনার আমার কলঙ্ক, বিকজ আর্মিকে ইউ হ্যাভ পলিটিসাইজ। বিএনপি হ্যাজ ইউজড আর্মি, আওয়ামী লীগ হ্যাজ ট্রেমেন্ডাসলি ইউজড আর্মি। আমার বোনরা আর্মিকে মেলাইন করেছে। মানে এই বোন, এই বোন, আচ্ছা, এখানে তো একটাই বোন, আচ্ছা, আমার বাচ্চার বয়সী বলে আমি আচ্ছা, আপনি Anyway, শেষ করেন, আমি শেষ করে নিই। সবাই জানাই বিষয়। দেখেন ডিজিএফআই কে আপনারা দেখেন, ডিজিএফআই এর এগেইনস্ট একটা খুব কমন নেম রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং। ইট ওয়াজ ফর্ম বাই ইন্দিরা গান্ধী। কিভাবে হয়েছে? গোয়েন্দা সংস্থা, থিঙ্ক ট্যাঙ্কদেরকে দিয়ে করে, সিআইএ এরকম। বাট ডিজিএফআই কে আজকে আমরা ওই কাজে ব্যবহার করেছি? ডিজিএফআই কে ভাইরা ক্ষমতা আসলে ডিজিএফআই কে আবার হয়তো ওরকম ব্যবহার করা হয়তো মুখে বলবো। আমি শেষ করি। এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, আজকে ইনকিলাব মঞ্চের কথাই বলি, যে ইনকিলাব মঞ্চের ওখানে যদি আমি একটা জিনিস দেখেছি যে তারেক জিয়া যেদিন বাংলাদেশে আসলেন, আই মে বি রং, আমার সোলজাররা আই হ্যাভ সিন ইউজিং স্টেক বিএনপির উচ্ছৃঙ্খল কর্মীদেরকে। আমার কষ্ট লেগেছে। ওয়াই? তারেক জিয়ার কালকে আমি যদি হাইপোথেটিক্যাল মানে বলি, এনসিপি ওখানে একটা 300 ফিটের নির্বাচনের এরকম একটা করুক বা হোয়াট এভার একটা ফর্মে করুক, জামাত করুক, এই প্রোটেকশন তো স্টেট দিতে পারবে না। অ্যান্ড আর্মিকে আপনারা পলিটিসাইজ দয়া করে করেন না। আর্মির এই যে আই অ্যাম এগেইনস্ট দিস গুম খুন, এদের